কোটা সংস্কারকারীদের যৌক্তিক দাবি নস্যাৎ করতে হামলা ছাত্রলীগের দাবি মির্জা ফখরুলের। শিক্ষার্থীদের উস্কে দিচ্ছে দেশবিরোধীরা, বললেন ওবায়দুল কাদের। মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাদের সর্বোচ্চ সম্মান দিতেই হবে। ফেলোশিপ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বললেন, অনগ্রসর কেউ পিছিয়ে থাকবে না। তৃতীয় দফায় ঢাকা গাজীপুরে মিলল ছাগলকাণ্ডের মতিউরের সম্পদের খোঁজ। জমি, ফ্ল্যাটসহ ১৯ কোম্পানির শেয়ার জব্দের আবেদন দুদকের। সাদিক এগ্রোর মালিকসহ ৭ জনের মামলা। চাকরির নাম করে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন নাইট ক্লাবে তরুণীদের বিক্রি, হাত বদল ৩ থেকে ৪ বার, চলে নির্যাতনও। বেঁচে ফেরাদের লোমহর্ষক বর্ণনা। এবং অবশেষে ক্যাটাগরি 9-এ শাহ আমানত বিমানবন্দর সব ধরনের বিমান অবতরণ উড্ডয়নের যোগ্যতা অর্জন। বাড়ানো হয়েছে রানওয়ে ও অগ্নি নির্বাপনের সক্ষমতা। এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। লিপি, চট্টগ্রাম মেডিকেলের অবস্থা এখনো পর্যন্ত বেশ জটিল। যতটুকু তথ্য আমরা জানতে পেরেছি, এখনো পর্যন্ত 3 জনের মৃতদেহ কিন্তু এখানে লাশ ঘরে আছে। তার মধ্যে 2 জনের পরিচয় আমরা পেয়েছি, আরেকজনের নাম পরিচয় এখনো কর্তৃপক্ষ থেকে জানতে পারিনি। এর মধ্যে একজন নিহতদের মধ্যে একজন হচ্ছে ওয়াসিম, সে চট্টগ্রাম কলেজের যে শিক্ষার্থী সমাজবিজ্ঞানের, এবং সে কোটা আন্দোলনের কর্মী বলে তাদের যে স্বজনরা তারা দাবি করেছেন, সে সঙ্গে সে ছাত্রদলের কর্মী বলে তার যে স্বজনরা তারা দাবি করছেন। আরেকজন যে মোহাম্মদ ফারুক, সে হচ্ছে একটি ফার্নিচারের দোকানের কর্মরত ছিল, এবং সে গুলিবিদ্ধ অবস্থায় কিন্তু মুরাদপুর থেকে চট্টগ্রাম মেডিকেলে এসেছেন। আরেকজন যিনি অজ্ঞাতনামা, সেও গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু তার নাম এবং পরিচয় এখনো পর্যন্ত পুলিশ কিংবা যে কর্তৃপক্ষ তারা দিতে পারে নাই। এবং আহত যে সংখ্যা সেটা কিন্তু আমরা দেখেছি 3:30টার পর থেকে এখন প্রায় 7টা, প্রায় 50 থেকে 60 জন কিন্তু আহত এসেছেন মুরাদপুর এলাকা থেকে, এবং এর বাইরে অল্প কিছু এসেছে কাপ্তাই এলাকা থেকে। এবং আহতরা যারা আসছেন তারা হচ্ছে বেশিরভাগই আন্দোলনকারী বলে যারা নিয়ে আসছেন তারা দাবি করছেন। এবং একসাথে আসলে আমরা দেখেছি যে 5-6 জন করে আহত আসছেন, এবং আসার সাথে সাথে যে মেডিকেলের ইমার্জেন্সি বিভাগে যারা কর্মরত চিকিৎসক আছেন তারা কিন্তু যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে চিকিৎসকরা তারা কিন্তু প্রাথমিক চিকিৎসা দিয়ে যার যে ইনজুরি অনুযায়ী কিন্তু বিভিন্ন ওয়ার্ডে কিন্তু তাদেরকে পাঠানো হচ্ছে। আর মুরাদপুর এলাকায় হচ্ছে থমথমে পরিস্থিতি, সেখানে বিজিবি মোতায়েন করা হচ্ছে, এবং যারা আন্দোলনকারী ছাত্রলীগ কিংবা ছাত্রদল 3 পক্ষই কিন্তু আসলে বিভিন্ন অলিতে গলিতে অবস্থান নিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। মহাখালীর সবশেষ পরিস্থিতি জানাতে সেখানে আছেন সহকর্মী মেহেদি হাসান। সরাসরি যাচ্ছি তার কাছে। মেহেদি, মুহুর্মুহু গুলি, ককটেল এবং টিয়ার শেলের শব্দে কিছুক্ষণ আগেও এই মহাখালী বাস টার্মিনাল অর্থাৎ বাস স্ট্যান্ড এলাকা কিন্তু উত্তপ্ত ছিল, এবং আমরা দেখেছি একটি ত্রিমুখী সংঘর্ষ হয়েছে এখানে। বিশেষ করে যদি বলি, সকাল থেকে যারা অবস্থান করছিলেন আন্দোলনরতরা, এবং এর পাশেই বিপরীতে একটি সড়ক থেকে এসেছে ছাত্রলীগের সমর্থনে একটি মিছিল কিন্তু এসেছে, এবং তার পাশাপাশি অন্য আরেকটি সড়ক থেকে কিন্তু, অর্থাৎ একটু যদি বলি যে বিশেষ করে ত্রিমুখী একটি সড়ক রয়েছে, এবং সেই ত্রিমুখী সড়ক থেকে ত্রিমুখী একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষে কিন্তু আমরা দেখেছি আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে পিছু হেঁটেছে, এবং পিছু হাঁটার পর এই মুহূর্তে মহাখালী বাস টার্মিনালে কিন্তু যান চলাচল কিছুটা হলেও স্বাভাবিক। এবং আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনের যে ভয়াবহতার চিত্র সেটি কিন্তু এখনও রয়েছে, এবং এখনও কিন্তু টিয়ার শেলের যে ঝাঁঝালো ধাঁচ সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইট পাটকেল এবং আসলে যেভাবে পেরেছেন সেভাবেই হামলায় জড়িয়েছেন। আমরা যতদূর দেখেছি যে আসলে পুলিশের পক্ষ থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমরা দেখেছি বেশ কয়েকটি যানবাহনে কিন্তু, অর্থাৎ সিএনজি মোটর সাইকেলে আগুন দেওয়া হয়েছে। সেই আগুন কিন্তু জল কামানের মাধ্যমে কিন্তু, অর্থাৎ পুলিশের জল কামান দিয়ে সেই আগুন
বন্ধ করা হয়েছে, নেভানো হয়েছে। এখন এই মুহূর্তে একটি পুলিশ বক্সও ট্রাফিক বক্সও দেখতে পাচ্ছেন, সেই ট্রাফিক বক্সেও কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু ট্রাফিক বক্সটি পুড়িয়ে দেওয়া হয়। একটু জানিয়ে রাখি যে এই আন্দোলনে কিন্তু এখন পর্যন্ত যেই সড়কের যান চলাচল স্বাভাবিক হলেও কিন্তু যে মহাখালী রেল গেট অর্থাৎ রেল লাইন অবরোধ করা হয়েছিল, সেই রেল লাইন কিন্তু এখনও রেল চলাচল স্বাভাবিক হয়নি। কেন এখনও পুলিশের বিপুল সংখ্যক একটি দল এই মহাখালী বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছেন। এবং সব মিলিয়ে যদি বলি যে আসলে সংঘর্ষ কিন্তু শেষ হয়ে গেলেও কিন্তু যে ত্রিমুখী যে সংঘর্ষ, তিন দলের যে সংঘর্ষ, সেই তিন দলের মধ্যে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং থমথমে পরিস্থিতি বিরাজ করছে এই মহাখালী বাস টার্মিনাল এলাকা। তো এই ছিল মহাখালী বাস টার্মিনাল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মহাখালী বাস টার্মিনাল এলাকা থেকে। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন রিপোর্টার বুলবুল রেজা, সরাসরি যাচ্ছি তার কাছে। বুলবুল, আমরা সন্ধ্যার ঠিক কিছুক্ষণ আগেই দেখেছি ক্যাম্পাসে কিন্তু প্রচুর পুলিশের ফোর্স প্রবেশ করেছে। প্রায় 400 থেকে 500 শতাধিক পুলিশের সদস্য কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রবেশ করেছে। এবং সেই দুপুরের পর থেকেই আমরা যেটি দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় অবস্থান নিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা আন্দোলন করে আসছে গত কয়েকদিন ধরে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছিল বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী দুপুর 1:30টায় না হয়ে প্রায় 1 ঘন্টা পরে অর্থাৎ আড়াইটার দিকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সেই রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান নিয়েছে। সেখানে যারা কেন্দ্রীয় নেতা রয়েছেন ছাত্রলীগের, পাশাপাশি মহানগর উত্তর এবং দক্ষিণের ছাত্রলীগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু বক্তব্য দিয়েছেন। তারা তাদের নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বিষয়ে, বিশেষ করে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন যেটি বারবার বলার চেষ্টা করেছেন যে আজকে তারা কোনো ধরনের উস্কানিতে পা দিবেন না, তারা ধৈর্য ধারণ করতে বলেছেন। ধৈর্য ধারণ করে পুরো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি পর্যবেক্ষণের জন্য দলীয় যারা নেতাকর্মী রয়েছেন তাদের প্রতি অনুরোধ করেছেন। অন্যদিকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রোকেয়া হল রয়েছে, সেই রোকেয়া হলের সামনে কয়েকজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী তারা কিন্তু স্লোগান দিচ্ছেন, তারা বারবার স্লোগান দিচ্ছেন এবং ছাত্রলীগের পক্ষ থেকে কিন্তু তাদেরকে বলা হচ্ছে কোনো ধরনের উস্কানিতে তারা যেন পা না দেয়। এই মুহূর্তে আমরা পুলিশের ফোর্স যেটিকে বলছিলাম সেটি কিন্তু পরমাণু যে শক্তি কেন্দ্র রয়েছে অর্থাৎ ঠিক শহীদ মিনারের পাশেই কিন্তু তারা অবস্থান নিয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি যেন না হয় সেই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। তো এখন পর্যন্ত আমার কাছে এই ছিল সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। সহিংসতায় এখন পর্যন্ত 5 শতাধিক ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন সংগঠনের সভাপতি সাদ্দাম হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অবস্থান কর্মসূচি পালনের সময় গণমাধ্যমকে তিনি তথ্য দেন। নিজ নিজ প্রতিষ্ঠানে ছাত্রলীগ কর্মীদের পাহারা বসানোর আহ্বান জানিয়ে সাদ্দাম বলেন, আন্দোলনের নামে সাধারণ শিক্ষার্থীদের গিনিপিগ বানাতে চায় জামায়াত শিবির। আন্দোলন আর শিক্ষার্থীদের হাতে নেই। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা আমি রাজাকারদের প্রেতাত্মা। এই প্ল্যাটফর্মে যারা রয়েছে তারা কোটা সমস্যার সমাধান চায় না, তারা প্রজন্মকে বিভ্রান্ত করে রাজাকারের রাজনীতি এই বাংলাদেশে পুনর্বাসন করতে চায়। আপনারা কোটা ইস্যুর জন্য সোচ্চার রয়েছেন আর অন্যরা রয়েছে আপনাদেরকে গিনিপিগ বানিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য। ইস্যু ভিত্তিক আন্দোলনকে যদি ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা কেউ করেন তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। যাদের ত্যাগের মাধ্যমে স্বাধীন হয়েছে দেশ, সেই বীর মুক্তিযোদ্ধাদের যুগ যুগ ধরে সর্বোচ্চ সম্মান দিতেই হবে। সকালে প্রধানমন্ত্রী ফেলোশিপ 2024 প্রদান অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান শেখ হাসিনা। তিনি বলেন, দেশের কোনো জনগোষ্ঠী যাতে পিছিয়ে না থাকে সেদিকেই নজর দিচ্ছে সরকার। কোনো কেউ অবহেলিত থাকবে না। আমাদের এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে, প্রতিবন্ধী আছে, অটিস্টিক আছে এবং তাদের সকলেরই প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতিশীল আমরা, তারা যেন সমাজের সব রকম সুযোগ সুবিধা পায়। আর সবচেয়ে বড় কথা, যারা মুক্তিযোদ্ধা তাদের এই আত্মত্যাগের মধ্য দিয়েই আমাদের বিজয় অর্জিত হয়েছে।
কাজে তাদের সবসময় সর্বোচ্চ সম্মান দিতে হবে। আমার কাছে বিবেচ্য যে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে হোটেল মোটেল জোনে গুড়িয়ে দেওয়া হলো শতাধিক অবৈধ স্থাপনা। দুপুরে হোটেল মোটেল জোনের এ ব্লকে উচ্ছেদ অভিযান চালানো হয়। হোটেল মোটেল জোনে 5 শতাধিক অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে নিজ দলের চূড়ান্ত মনোনয়ন পেলেন ডোনাল্ড ট্রাম্প। উইসকনসিনের মিলওয়াকিতে রিপাবলিকান দলের সম্মেলনে সদস্যরা ট্রাম্পকে মনোনীত করেন। এছাড়াও ওদিন ট্রাম্প নিজের রানিং মেটও ঘোষণা করেন। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হচ্ছেন ভাইস প্রেসিডেন্ট প্রার্থী। এশিয়া কাপ শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কা গেল জাতীয় ক্রিকেট দল নারী দল। সাম্প্রতিক সময়ে ব্যাটিং ব্যর্থতায় এই ইউনিট নিয়ে আলাদা কাজ করা হয়েছে কন্ডিশনিং ক্যাম্পে, যার ফল এশিয়া কাপেই পাওয়া যাবে বলে বিশ্বাস টাইগার্স অধিনায়কের। ম্যাচ বাই ম্যাচ আগানোর লক্ষ্য ক্রিকেটারদের। এই ছিল সন্ধ্যার সময়। জনপদের সময়ের সঙ্গে থাকবেন মার্জিয়া শ্রেয়া। ধন্যবাদ জাফর। জনপদের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।